নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাতকাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের দিন আমি যে ভিডিওটি পোস্ট করেছি সেই সাজন ভাইয়ের বলা বিভিন্ন ছোট ছোট বা ছেঁড়া ছেঁড়া ছোট্ট ছোট্ট ঘটনা, সেগুলো আপনাদের কমেন্ট পেয়েছি, আপনাদের ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। আর সত্যি ঘটনাগুলো ছোট ছোট হলেও কিন্তু অসাধারণ এক একটি ঘটনা ছিল। আজকে যার ঘটনা বলতে চলেছি ওনার নাম হচ্ছে প্রলয় কান্তি দাঁ। সেই কোলাঘাটের আমার সেই ভাই, আপনাদের নিশ্চয়ই মনে আছে তার ঘটনা আমি শুনিয়েছিলাম আগে। তো তার বলা, তার হঠাৎ করেই মনে পড়ে যাওয়া একটি ঘটনা সে আমার সাথে আবার করে শেয়ার করেছেন। মানে উনি তো আমি আগেও বলেছি যে বিভিন্ন গল্প শুনতে যেমন ভালোবাসেন, বলতে ভালোবাসেন, বিভিন্ন পডকাস্টগুলো শোনেন এবং সেখানে বিশেষ করে আমরা যারা আছি, যারা এইগুলো ফিলিংস মানে নিজেদের উপলব্ধি করেছি, যারা আর কি আমাদের ফিলিংস হয়েছে কিছু একটা অদ্ভুত ফিলিংস, সেই ব্যাপারগুলো এসে যারা শেয়ার করেন সেগুলো শুনতে ওনার খুবই ভালো লাগে। তো সেই রকমই একটা পডকাস্ট শুনতে শুনতে ওনার এই ঘটনাটির কথা মনে পড়ে যায়। তা প্রলয় ভাই যেটা বলেছেন যে ওনার জন্ম থেকে মাধ্যমিক পর্যন্ত প্রায় বেড়ে ওঠা বা সব কিছু একটি সাঁওতালি অধ্যুষিত এলাকায়, সেটা হচ্ছে পুরুলিয়ায়। তো সেখানে উনি বড় হয়ে ওঠেন বা বেড়ে ওঠেন। মোটামুটি ওই ধরুন 4-5 এই পর্যন্ত আর কি ক্লাসে ছিল, মানে পর্যন্ত এই সময়কার ঘটনা উনি শেয়ার করেছেন। তো চলুন আজকে সেই ঘটনাটি শেয়ার করি আপনাদের সাথে। আচ্ছা, সালটা যে সময়কার কথা বলছি 97-98। তখন এই প্রলয় ভাই উনি কিন্তু ক্লাস মোটামুটি 6-6-এ পড়তো, 5-6 এরকম পড়তো। তো যাই হোক, এবারে ওইখানে পুরুলিয়ায় যে জায়গায় ওনারা থাকতেন ওখানে একটা বিরাট বড় খেলার মাঠ ছিল। সেখানে বাচ্চাদেরকে খেলা শেখানো হতো, খেলানো হতো, এগুলো হতো। আর ওই জায়গাটার নাম ছিল শিশুতীর্থ। তো ওখানে আবার ওই মঞ্চ মতো করা ছিল, হ্যাঁ, মাঠের মধ্যে মঞ্চ ছিল। আর ওই মাঠে একটা সময় মেলা হতো, শীতকালে মেলা হতো। সেই যে বিশাল মেলাটা, প্রলয় যেরকম জানিয়েছে যে সাঁওতালডিহি অঞ্চলে যারা থাকেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন, ওখানে বিশাল মেলা হতো। এবারে ওই যে বিশাল মাঠটা, তার মানে দুদিক দিয়ে হাইওয়ে ছিল। হাইওয়ে বলতে ওই বড় কোনো হাইওয়ে না, ওই টাউনশিপের হাইওয়ে ছিল দুটো দিক দিয়ে, মাঠের দুটো দিক দিয়ে আর কি। আর ওই মাঠের মধ্যে বিশাল বড় একটা, কি বলবো, অতিকায় বললেও বোধহয় ভুল হবে না, এরকম একটা বট গাছ ছিল। যেটা প্রলয় বলেছে সেটা হচ্ছে যে কোনো বোটানিক্যাল গার্ডেনের বট গাছ সাথে আমি তুলনা করছি না, কিন্তু সাধারণত দেশগাঁয়ে এত বড় বট গাছ কিন্তু অন্তত এই ভাই দেখেনি। এত বড় সে বটগাছ, ঝুড়ি টুড়ি নিয়ে প্রকাণ্ড একটা বটগাছ মাঠের মধ্যে ছিল। আর এই বট গাছের ধরুন হাফ সার্কেল করে সেখানে সমস্ত রেসিডেন্সিয়াল কোয়ার্টার ছিল, আর এক ধারে ছিল রিক্রিয়েশন ক্লাব। এবারে ওই যে বিশাল যে বটগাছ, হ্যাঁ, ওই বটগাছের মোটামুটি সামনে কয়েকটা ইউক্যালিপটাস, শাল বা প্রলয় যেটা বলেছে সাবান ফলের গাছ, আপনারা হয়তো চিনবেন কেউ কেউ। তো এরকম কয়েকটা গাছ ছিল। আর ওই যে মোটামুটি বিশাল যে অতিকায় যে বট গাছ, তার সামনেটা মোটামুটি একটা বড় একটা মাঠ টাইপের ছিল বা খোলা জায়গা ছিল, যেখানে কিন্তু বাচ্চারা দাপিয়ে খেলতো। আর ওখানে একটা ক্লাবও ছিল যারা প্রতি বছর ওখানে কিন্তু কালী পুজো করতো। কিন্তু অতি প্রাচীন বট বা অশ্বত্থ গাছের তলায় সাধারণত দেখবেন কোনো ঠাকুরের থান টান থাকে। তা প্রলয় ছোট ছিল, তো ও যেভাবে বলেছে যে ওখানে মনে হয়েছে যে কোনো গ্রাম দেবতা বা মা কালীর কোন একটা রূপের পুজো হতো ওখানে। ওখানে মানে সব সময় হতো তা নয়,
তবে মাঝে মধ্যে ওই মায়ের ওটা থান ছিল, ওইখানে কিন্তু মায়ের পুজো হতো। এছাড়া তো বললাম ক্লাব থেকে ওখানে কালী পুজো করা হতো। এইভাবে কিন্তু দিনগুলো চলতো ওখানে আর কি। এবার আপনাদের একটু জায়গাটার আরেকটু বিস্তারিতভাবে বিবরণ দিই বা বর্ণনা করি। সোজা রাস্তা, রাস্তার বাঁ দিকে হচ্ছে সেই বিরাট অতিকায় বট গাছ, এবং তার ওই তো বললাম হাফ সার্কেল মতো করে ওই রেসিডেন্সিয়াল কোয়ার্টারগুলো রয়েছে। ডান দিকে হচ্ছে খেলার মাঠটা। আর এবারে এই সোজা গিয়ে একটা টি জাংশন মতো হয়েছে, সেখান থেকে একটা রাস্তা বেরিয়ে গেছে। সেখানে বাবলা বলুন, এই টি জাংশনের মতো যে হয়ে রাস্তাটা বেরিয়ে গেছে, সেখানে কিন্তু কিছু কোয়ার্টার রয়েছে এবং সেখান থেকে কি মানে এগোলে পর বাঁ দিকে ওই কিছু গাছ রয়েছে, যেমন হচ্ছে বাবলা গাছ। আর সাবান ফলের গাছটাকে ও বোঝাবার জন্য বলেছে জিলিপি ফলের গাছ, জিলিপির মতো ফলগুলো দেখতে সেই রকম গাছ। তো সেটা আমি জানি না, আপনারা কেউ জানতে পারেন। হ্যাঁ, এরকম কিছু গাছ রয়েছে। আর ওখানেই ওই বাঁ দিকেই আর কি রিক্রিয়েশন ক্লাব রয়েছে। তা রিক্রিয়েশন ক্লাবে কিন্তু বেশ বড় একটা রিক্রিয়েশন ক্লাব, সেখানে কিন্তু লাইব্রেরি রয়েছে, সেখানে ইনডোর গেমসের ব্যবস্থা রয়েছে। এই রকম মানে সেখানে বিভিন্ন রকম প্রোগ্রাম, সাংস্কৃতিক বিভিন্ন প্রোগ্রাম হতো। এইভাবে কিন্তু ওই জায়গাটা পুরো একটা মানে বিবরণটা আপনাদের সামনে আমি তুলে ধরলাম। আচ্ছা, এবারে এটা তো মোটামুটি ওই 97-98 সালের ঘটনা বলছি আপনাদের। তা একদিন এক ভদ্রলোক, উনি ওই তখন হচ্ছে শীতকাল, জাস্ট ও নভেম্বরে কালী পুজো হয়েছে, কালী পুজোর পরপরের ঘটনাই আর কি। তো এক ভদ্রলোক ওই নাইট ডিউটি শেষ করে উনি বাড়ির পথ ধরেছেন। তো এক পাশে শিশুতীর্থ ক্লাব, আরেক পাশে হচ্ছে আপনার বটগাছ। এবার সোজা গেলে পর ওই যে টি জংশন বলেছি, টি জংশনের ওখানে কিছু কোয়ার্টার রয়েছে, সেই কোয়ার্টারের ওখানেই ওনার বাড়ি। তো উনি সাইকেলে করে যাচ্ছেন, যেতে যেতে হঠাৎ করে খড়খড় খড়খড় করে গাছের ওপর দিকে কিছু একটা আওয়াজ উনি পেয়েছেন। তো আওয়াজটা পেয়ে উনি কিন্তু গাছের ওপর দিকে তাকান এবং তাকিয়ে প্রচণ্ড ভয়ে আঁতকে উঠে বাঁচাও বাবা গো উনি করে সাইকেল থেকে ধাঁশ করে কিন্তু নিচে পড়ে যান। এবার এই যে টাউনশিপটা, এই টাউনশিপে কিছু কিন্তু সিকিউরিটি গার্ড ছিলেন, তারা এই শব্দ শুনে তো দৌড়ে চলে আসেন কি হয়েছে করে। তখন উনি খালি মানে কথা বলতে পারছেন না, এতটাই মানে আতঙ্কিত। তো উনি খালি আঙুল দিয়ে গাছের দিকে ইশারা করতে থাকেন। তখন ওনারা টর্চ ফর্চ মেরে গাছের দিকে দেখেন। এবার এই বটগাছটা এতটাই মানে কি বলবো বিকট এবং নিবিড় ছিল, যে কারণে প্রচুর ডালপালা, প্রচুর তার শাখা প্রশাখা, হ্যাঁ, ফলে হয়তো একদম ওপর পর্যন্ত টর্চের আলো দিয়ে ওনারা মেরে কিছু দেখতে পান না। ঘন গভীর মানে পাতা দিয়ে সমস্ত ঢাকা গাছপালা। তো ভালো করে দেখতে না পেয়ে ওনাকে যাই হোক কোনোভাবে সুস্থ করে মানে আশ্বস্ত করার পর উনি যেটা বলেন যে উনি যখন সাইকেল নিয়ে আসছিলেন, ওনার হঠাৎ করেই মনে হয় খড়খড় আওয়াজ শুনে উনি যেই গাছের দিকে তাকান, উনি দেখতে পান যে মনুষ্যাকৃতি কিছু একটা যেন হুড়মার করে গাছের ওপর থেকে ওনার দিকে নেমে আসছে। এটা দেখে কিন্তু উনি ওইভাবে পড়ে যান। তারপর তো যাই হোক ওনাকে তো ওনার কোয়ার্টার পর্যন্ত পৌঁছে দিয়ে আসা হয়। আচ্ছা, এবার প্রলয়রা কিন্তু মানে প্রলয়রা এই কারণে বলছি, প্রলয়ের বন্ধুরা কিভাবে এই ব্যাপারগুলো জানতে পারতো, কারণ ওইখানে ওই টি জাংশনের ওইদিকে যে মাঠগুলো ছিল বা ওই সব জায়গায় ওরা না বাচ্চারা তো ওরা ক্রিকেট খেলতো। এবার ক্রিকেট খেলতে গিয়ে এই সমস্ত কথা, কোনো একটা কিছু চাওয়ার যদি হয় তো সেই কথাগুলো ওদেরও কানে যেত, যে জানিস তো অমুকের বাবার না এরকম ভয় পেয়ে গেছে। তো এবার যেটা হয় বাচ্চা ছেলেদের মধ্যে একটা খিল্লি হয়ে গেল যে ও যেমন ভীতু ওর বাবাও সেরকম ভীতু, ওই নিয়ে বেশ হাসাহাসি মজা কিছুটা হয়ে গেল। তো এইগুলো চলতো। তা প্রলয় বলেছে যে তখন আমরা খুব পাকিনি আবার কিন্তু কাঁচাও নই। তো এই ব্যাপারগুলো চলছিল। এবার ও যেটা বললো জানিয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া মোটামুটি শুকনো জায়গা, তো তা এই জায়গায় বেড়ালের উপদ্রবটা তত না হলেও
মোটামুটি রেসিডেন্সিয়াল এলাকাতে যেরকম বেড়াল থাকে এখানেও সেরকম রয়েছে। বেড়ালে গিয়ে লোকের বাড়িতে দুধ খেয়েছে, বা হনুমান বা এই বাঁদর এদের উপদ্রব ছিল, তারা গিয়ে সবজিপাতি কাঁচা কিছু তুলে নিয়ে খেয়েছে। এগুলো খুব ইউজুয়াল ব্যাপারটা ছিল। কিন্তু কিছু আনইউজুয়াল ব্যাপার কিন্তু আস্তে আস্তে ঘটা শুরু হচ্ছিল, মানে খবরটা চাউর হচ্ছিল যে বটগাছের সারাউন্ডিং যে কোয়ার্টারগুলো রয়েছে, মানে রেসিডেন্সিয়াল যে কোয়ার্টারগুলো রয়েছে, সেখানে সবার বাড়ি থেকে নাকি দুধ চুরি হচ্ছে। হ্যাঁ, কিছুতে একটা এসে দুধ খেয়ে যাচ্ছে। আর তখনকার দিনে যে বড় বড় সেই 180 লিটার বা 135 লিটার এই যে ফ্রিজগুলো ছিল, ক্যালভিনেটার বা গোদরেজ, এগুলো আমরাও ছোটোবেলায় যখন নতুন ফ্রিজ আর কি সাধারণ মানুষের মধ্যে যখন ছড়াচ্ছিল, তখন এই ধরনের এক পাল্লা ফ্রিজগুলো আমরাও দেখেছি। তো ওর মধ্যে যে মাছ মাংস থাকতো সেটাও নাকি কি যেন খেয়ে নিচ্ছে। তা আস্তে আস্তে এরকম ঘটনা ছড়াচ্ছে। এবার ওখানে তো স্কুল ছিল, তো স্কুলের ওই এদের স্কুলের মানে প্রলয়দের স্কুলেরও একজন ম্যাডাম ওখানে ছিলেন, বা জুনিয়র স্কুলের কয়েকজন স্যার ম্যাডামদের ওখানে কোয়ার্টার ছিল। ওখানেও কিন্তু ওরকম ওই যে প্রলয়ের যে ম্যাডাম ছিলেন ওনারও বাড়ি থেকে ওরকম দুধ ফুদ কেউ যেন চুরি করে খেয়ে নিয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু খবর ধীরে ধীরে চাউর হতে লাগলো। এবার তখন সবাই বলতে লাগলো যে এটা কোনো বদমাইশ ছেলের হয়তো কাজকর্ম হবে। হ্যাঁ, কারণ এরকম ব্যাপারটাতে তো অভ্যস্ত তারা নন, যে টুকটাক বেড়াল আসে দুধ খেয়ে যায়, বা হনুমান এসে একটু সবজি টবজি খেয়ে যায়, সেটা ওনারা জানেন। কিন্তু এরকম ফ্রিজ থেকে মাছ মাংস উধাও হয়ে যাচ্ছে, প্রায় বাড়িতেই দুধ চুরি হয়ে যাচ্ছে, এটা কীরকম ব্যাপার হচ্ছে। তো এই ব্যাপারটা তখন কিন্তু একটা চাউর হতে থাকে। প্রলয় বলেছে যেটা, সেটা হচ্ছে যে এই সমস্ত ঘটনাগুলো ও জানতে পারছে যে বলছে যে কখনো ওই ক্রিকেট টিকেট খেলি তো এইভাবে এসেও জানতে পারছি, আবার স্কুলে গিয়েও এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হচ্ছে। মানে কি বলুন তো, এই ধরনের টাউনশিপগুলো একটা শান্ত টাউনশিপ, হ্যাঁ, যে যার মতো সে তার রয়েছে, সেখানে যদি মানে সেই নিস্তরঙ্গ পুকুরে যদি একটা ঢিল মারা হয়, যেরকম মানে জলের মধ্যে ঢেউ তৈরি হয়, ব্যাপারটা সেই রকম আর কি। তো যাই হোক, এই ঢেউ কিন্তু আরও বেড়ে গেল। কিভাবে বাড়লো? সেটা হচ্ছে যে ওই যে বটগাছটি ছিল, ওই বটগাছটি ওই তার আশপাশ দিয়ে প্রাতঃভ্রমণকারীর দল বিভিন্ন গ্রুপে গ্রুপে তারা মর্নিং ওয়াক করতেন। তো ওই মর্নিং ওয়াক যারা করতেন তাদের মধ্যে এক দল হঠাৎ করে ওই বটগাছের নিচে অদ্ভুত কিছু জিনিস দেখতে পান আর কি, যে সবুজ সবুজ কিছু যেন জিনিস পড়ে রয়েছে। এবার বট গাছ সাধারণত দেখবেন, বট বা অশ্বত্থ গাছ, তার যে গুঁড়িটা তার চারপাশ দিয়ে গোল করে বেদি করার মতো থাকে, লোকজন গিয়ে বসে, বা বললাম তো একটু পুজো টুজো হয়, তো ওরকমই করা ছিল। এবার এরা কাছে গিয়ে দেখে এক ঝাঁক টিয়া পাখি, সুন্দর সবুজ রঙের সুন্দর টিয়া পাখির একটা মানে দল বলতে পারি, তারা কিন্তু ওইখানে মরে পড়ে আছে। তো এবার তো অদ্ভুত লাগলো লোকের, যে এ কি, এত সুন্দর পাখিগুলো এইখানে এইভাবে এক ঝাঁক পাখি মরে গেল কি করে, বা মারা গেল কি করে। তো প্রলয় যেটা বলেছে যে দু চারটে কাক মারা গেলেও হয়তো এত মানুষের হতো না, দুঃখ হতো না, বা অতটা তারা গুরুত্ব দিতেন না, কিন্তু একদল টিয়া পাখি, তখন সবাই ভাবলো যে কারেন্টের তারে বসে কি এরকম মারা গেল না কি হলো। কিন্তু তখন ওই সময় দাঁড়িয়ে বার্ড ফ্লু যে কনসেপ্টটা, সেটা কিন্তু তখনও আসেনি। আর সত্যি কথা বলতে আমাদের ছোটোবেলায় কিন্তু আমরা এই বার্ড ফ্লু এই ব্যাপারটা সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম না, তাহলে একটু চিন্তাভাবনা হয়তো অন্য খাতে বইতো। আর তখন না ওই শীতকালের সময় ওখানে কিন্তু ওই টাউনশিপে পুকুরে কিন্তু প্রলয় যেটা জানিয়েছে যে পরিযায়ী পাখিরা আসতো। হ্যাঁ, পরিযায়ী যে পাখিরা আসতো সেটা ও দেখেছে। তো এই রকম এখন অত টিয়া পাখি ওখানে মরে গেছে, জায়গাটা নোংরা হবে, সিভিলের লোকেরা এসে যারা পরিষ্কার টরিষ্কার করেন তারা তুলে নিয়ে চলে গেল।
এইবারে বিকেলবেলা এই যারা ওই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়েছে এই বয়সের যে ছেলেদের গ্রুপটা, প্রলয়দের গ্রুপটা তো ছোট, বুঝতেই পারছেন, এই ধরনের ছেলেদের গ্রুপটা কিন্তু ওইখানে এসে ওই আড্ডা মারতো, গল্প করতো বা খেলাধুলা করতো, এইসব করতো। তো এইরকম একটা ঘটনা যখন ঘটে গেছে, সবার মনেই একটা অস্থিরতা বা একটা বিচ্ছিরি ব্যাপার সবারই লাগছে। তো ওরা ওখানে বসে বসে আড্ডা মারছে, গল্প করছে, করতে করতে ওদের কারো চোখ যায় ওই বটগাছের ওপর দিকে, এবং ওরা দেখতে পায় যেন একটা মানুষের মতো কিছু একটা জিনিস যেন দাঁড়িয়ে রয়েছে বা বসে রয়েছে, এরকম ওরা কিন্তু একটা দেখতে পায়, একদম টপে, হ্যাঁ, মানে বটগাছের একদম উঁচুতে। এবারে এদের মধ্যে একটা ইয়ে কাজ করে, যে কি ওটা জিনিসটা, এরা তো অবাক হয়ে গেছে। এবার প্রলয় বলছে আমি জানতে পারলাম কি করে, ওর এক বন্ধুর দাদাও কিন্তু ওই টিমে ছিল। এবার ওরাও ওরকম খুব চিন্তা ভাবনা করছে যে ওপরে ওটা কি বসে আছে বা কি দাঁড়িয়ে আছে, এত নিচ থেকে দেখা হয়ে যাচ্ছে না। তো প্রলয় বলল যে আমরা কিন্তু প্রচুর গেছো ছেলে দেখেছি, হ্যাঁ, বলছে যে তো ওদের মধ্যে ওরকম চিন্তাভাবনা চলছে, তার মধ্যে থেকেই কিন্তু ওরা উত্তরটা খুঁজে বার করে ফেললো। ওদের সে বছর ওই কালী পুজোর সময় ওদের টিম ছিল ডাকাতে কালী। এবার ডাকাতে কালীর যে ডাকাত সর্দার, ওরা তখন চিন্তাভাবনা করলো যে কোনো বদমাস ছেলে মনে হচ্ছে ওই ডাকাত সর্দারকে ওই গাছের উঁচুতে তুলে রেখেছে। হ্যাঁ, তো তখন সবাই সেটা দেখে শুনে, হ্যাঁ ওই তো হলদে হলদে দেখা যাচ্ছে, মানুষের মতোই মনে হচ্ছে, এটা মনে হচ্ছে যে কোনো বদমাস ছেলেরই কাজ, সেই ওইখানে ওপরে তুলে রেখেছে। তো প্রলয় যেটা বলেছে যে কি অদ্ভুত ব্যাপার দেখুন, এই পুজোর যারা কর্মকর্তা বা যারা পুজোটা করে, এরা কিন্তু কারো এদের একবারও মনে হলো না যে ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করি যে হ্যাঁ রে তোরা কি এই পুজোর পর প্রতিমা বিসর্জন দিয়েছিস, হ্যাঁ তখন এই মূর্তিগুলো বিসর্জন দিয়েছিস না কোথাও রেখেছিস বা কিছু, তাহলেই তো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু তা কিন্তু এরা জিজ্ঞাসা না করে এরা নিজেদের মতো একটা মন গড়া কাহিনী কিন্তু ভেবে ফেললো। আচ্ছা, এদিকে তো দুধ মাছ এগুলো তো মানে মাংস এগুলো চুরি থামেনি। এরপরে কিন্তু একটা অদ্ভুত আবার ঘটনা ঘটলো। ঘটনাটা হলো যে ওই যে বটগাছের দুপাশ দিয়ে বললাম তো কোয়ার্টার ছিল, ওই বটগাছের তলায় হঠাৎ করে একদিন দেখা গেল দুটো বড় হনুমান, মাদন নয় কিন্তু, তারা পুরো আছড়ে পড়ে মারা গেছে। এবার হনুমানের একটা গাছ থেকে আছড়ে পড়ে মারা যাওয়া মানে বুঝতে পারছেন, হনুমান তো সেটা কিভাবে হবে, সেটা তো হওয়া সম্ভব নয়। তাদের এতই বডি ব্যালেন্স, তারা এক গাছ থেকে আরেক গাছে চলে যায়, সেখানে এই হনুমান দুটো আছড়ে পড়ে মারা গেছে। তখন সবাই নিজেদের মতো একটা যুক্তি খাড়া করলো যে হয়তো দুজনে মিলে মারামারি করছিল গাছের উপরে, পড়ে গিয়ে মারা গেছে, এটাই মানুষ চিন্তা ভাবনা করলো। যাই হোক, দিন তো দিনের মতো চলেছে। এইবারে কিন্তু ঘটনা একটু সিরিয়াস দিকে আরো মোড় নিল। ওই যে রেসিডেন্সিয়াল কোয়ার্টার বলেছি, ওইখানে একজন মানে ভদ্রলোক ছিলেন, যিনি কিন্তু গ্র্যাজুয়েশন করা ভদ্রলোক, শিক্ষিত একটি ছেলে। তিনি মানে বাই প্রফেশন তিনি কিন্তু দর্জির কাজ করতেন। এবার সেখানে কিন্তু দর্জি মানে যে সামান্য জামা সেলাই বা এই সমস্ত এইসব নয়, লেপ বালিশ টালিশ উনি সমস্ত এভরিথিং উনি বানাতেন। তো একদিন রাত্রে উনি ওনার শোয়ার ঘরে শুয়ে রয়েছেন, তো পাশের ঘর থেকে একটা অদ্ভুত আওয়াজটা কীরকম বলুন তো, ধরুন একটা বালিশ থেকে বালিশটা দুপাশে নখ দিয়ে যদি চিড়ে ভস ভস করে চিড়ে ফেলা হয় যেরকম আওয়াজ হয়, ঠিক সেই রকম একটা আওয়াজ উনি পেতে লাগলেন। এবার তো উনি ভয় পেয়ে গেলেন যে আমার ওখানে বালিশ টালিশ লেপ টেপ বানানো রয়েছে, পাশের ঘরে নিশ্চয়ই কুকুর বেড়াল ঢুকে পড়ে ওরকম ওইটাকে ছিঁড়ছে। উনি ধর্মর করে ছুটে এসছেন,
ছুটে আসাতে উনি দেখলেন, ঘরে তো রাত্রিবেলা আলো জ্বলছে না, কিন্তু ছুটে আসাতে উনি দেখলেন যে বাগানের দিকে দরজা খুলে, মানে রাস্তার দিকে ওই দিক দিয়ে দ্রাম করে ওই দরজাটা খুলে বেরিয়ে চলে গেল। কিন্তু সেই প্রাণীটি কিন্তু কোনো কুকুর বা বেড়াল নয়, কারণ কুকুর বেড়ালের মতো গায়ের রঙও কিন্তু তার নয়। এবং আলো জেলে উনি দেখলেন ঠিক তাই, ওনার একটা নতুন লেপ অর্ডার ছিল, সেইটা পুরো একদম সেই দু হাতের নখ দিয়ে মানে চিড়ে চিড়ে একদম পুরো ফালা ফালা করে ফেলেছে। ওনার তো পুরো মাথায় হাত হয়ে গেল, নতুন জিনিসটা অর্ডার দিয়েছে, অর্ডারি মাল। কিন্তু তখন সবাই এই খবরটা যখন আর কি শুনলো, তখন সবাই ভাবতে লাগলো যে হয়তো ওই হনুমানের দলেরই কাজ, হয়তো কোনো বীর হনুমান বা পুরুষ হনুমান দিন শেষে যেতে পারেনি, সেই হয়তো ওই ঘরে ঢুকে ওরকম কাণ্ডটি বাঁধিয়েছে। তো এইভাবে একটা কি বলবো, একটু সিরিয়াস, আপাত দৃষ্টিতে মনে হয় একটু বেশি সিরিয়াস, এরকম একটা ঘটনা কিন্তু ঘটে গেল। ও মানে প্রলয় কিন্তু এত ব্যাপারগুলো জানতে পারছিল। যেমন এই যে দর্জি যে ভদ্রলোকের কথা বললাম, ওনার ছেলে কিন্তু ছিল প্রলয়ের বন্ধু। তো তার কাছ থেকে তার বাবার ব্যাপারটা শুনতে পাচ্ছিল, বা স্কুলেও আলোচনা হচ্ছিল, যা যা ঘটছে সেটা তো টাউনশিপে মোটামুটি ছড়িয়ে পড়েছে না। তো এরপরে কিন্তু আবার একদিন আরেকটা ঘটনার অবতারণা ঘটলো। সেটা হচ্ছে যে এক ভদ্রলোক, মানে ভদ্রমহিলা, মানে প্রলয় তাদের সম্বোধন করেছেন আঙ্কেল আন্টি বলে। তো ওনারা ওই ক্লাবে, রিক্রিয়েশন ক্লাবে হয়তো কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করতে গিয়েছিলেন বা কোথাও গিয়েছিলেন। তো একটু রাত হয়ে গেছে, ওই 11টা সাড়ে 11টার মতো বাজে তখন কিন্তু ওনারা ফিরছিলেন। তো ফিরতে ফিরতে তখন হঠাৎ করে ওনারা ওই বটগাছের ওই ইয়েতে মানে পাশে একটা মূর্তি দেখতে পান। এবারে এই যে টাউনশিপে প্রলয় যেটা জানিয়েছে, আলো ছিল, এই নয় যে আলো স্ট্রিট লাইট ছিল না, কিন্তু কিছুটা গ্যাপে গ্যাপে ছিল, মানে অতটা অর্গানাইজডভাবে কিন্তু আলোগুলো ছিল না। তো ওই আলোর বৃত্তের বাইরে কিন্তু ওই মূর্তিটা দাঁড়িয়েছিল। এবারে সেটা একটা মনুষ্য মূর্তি মনে হয়েছে, এবং মানে দুপায়ের ওপর ভর করে সেই মূর্তি দাঁড়িয়েছিল। মূর্তিটা রোগা, ঝাঁকড়া ঝাঁকড়া পুরো চুল, এবং দুটো চোখে কিন্তু যেন হলুদ একটা আলো জ্বলছে। হ্যাঁ, হলুদ আগুনের মতো দুটো চোখে দুটো আলো জ্বলছে। এটা দেখে তো আন্টি বিশাল জোর চিৎকার চেঁচামেচি করে ওঠে। এবং এই পরদিন কিন্তু, মানে যেদিনকে এই ঘটনাটা ঘটে, যে রাত্রে, পরের দিন কিন্তু মানে পুরো টাউনশিপ জুড়ে কিন্তু এটা ছড়িয়ে পড়ে। তা প্রলয় যেটা বলেছে যে প্রচুর মানে যেখানে প্রচুর জনসমাগম হয় বা খুব পস এলাকা বলতে পারি, সেই সব জায়গায় যদি এই ধরনের ঘটনা ঘটতো, তাহলে অনেক আগেই সেটা ছড়িয়ে পড়তো। কিন্তু এখানে এই যে কিছু কিছু কোয়ার্টার, রেসিডেন্সিয়াল কোয়ার্টার, হ্যাঁ, মোটামুটি একটা খুব বেশি মানুষের তো বসবাস নয়, সেই জায়গায় বলেই কিন্তু অতটা খবরটা কিন্তু মানুষ তলিয়ে অত ভাবছেও না, বা অত মানে প্রবলভাবে যে ছড়িয়ে পড়া সেটা কিন্তু ছড়ায়নি। কিন্তু এই আঙ্কেল আন্টির ওপর যে ঘটনাটা ঘটলো, এরপর কিন্তু ঘটনাটা বেশ ভালো রকমভাবে সাড়া ফেললো সবার মধ্যে। এবং তারা আরেকটা জিনিস কিন্তু চিন্তা ভাবনা করলেন। এবার তারা চিন্তা করলেন যে মাছ খাওয়া বা দুধ খাওয়া সেটা বেড়ালের কিন্তু স্বাভাবিক প্রবৃত্তি, কিন্তু মাংসটা তাহলে খাচ্ছে কি? বেড়াল তো মাংস ছোবে না, মাংসটা কে খাচ্ছে? এবার কিন্তু মানুষজন এইভাবে চিন্তাভাবনা করলেন। এর মাঝে ঘটে গেল আরেকটা কাণ্ড। সেটা হলো একজন সিকিউরিটি গার্ড, আপনাদের তো বলেইছি যে টাউনশিপের সিকিউরিটি গার্ড ছিলেন। তো ওই রকম একজন সিকিউরিটি গার্ড একদিন রাত্রিবেলা ফিরছিলেন বা পাহারা দিচ্ছিলেন, সেই সময় তার গায়ের ওপর কিছু একটা ঝাঁপিয়ে পড়ে, এবং তার কিন্তু বিশাল বড় বড় নখ ছিল। তো এবারে ওই সিকিউরিটি গার্ড কিন্তু তখন মনে করে যে এটা কোনো বীর হনুমান হবে, এবং যার লেজটা কাটা।
লেজ কাটা একটা বীর হনুমান। কারণ তার আগে আগে ওই দর্জি ভদ্রলোক ওনার বাড়িতে এরম তিনিও আইডিয়া করেছিলেন হয়তো কুকুর বেড়াল নয়, একটা কি যেন কালো মতো জিনিস বেরিয়ে গেল, এটা মনে হয় হনুমান হবে, হনুমানই এরম কাণ্ড ঘটাচ্ছে। সিকিউরিটি গার্ডও কিন্তু সেটাই ভাবলেন। এবারে একদিন কি হলো, ওই সিভিল অফিস থেকে একটা মই এনে ওই তারা চেষ্টা করতে লাগলেন এবার গাছের ওপরে তারা উঠবেন। এবার প্রলয় যেটা বলেছে, মানে মই এনেছে যে সিভিল অফিস থেকে, ওই ধরুন দমকল ফমকলের যেরকম অত বড় মই না হলেও একটা বড় মই নিয়ে তারা এসেছেন। এবারে পাড়ায় কিছু মাতব্বর কাকু থাকে জানেন তো, যারা আবার ভাইপোদের শাসন করতে পারলে আর কিছু চান না, তারা ভালোও চান, ভাইপোদের ভালোও চান। তো এই প্রলয়রা গিয়ে 5-6-এ পড়া বাচ্চা, তারা তো ভিড় করেছে, ওখানে জমিয়েছে, হয়তো বিকেলবেলায় ঘটনাটা ঘটছিল, হয়তো ওরা খেলছিল বা কিছু। তো সেই কাকু, এই তোমরা এখানে কেন এসেছো, যাও এখন খেলার টাইম, যাও তোমরা খেলো গিয়ে, এখান থেকে যাও, যেমন বলে আর কি। তো ওরা 5-6-এ বাচ্চা, ওদের তো ভাগিয়ে দিল, কিন্তু বোন তো পড়ে আছে এখানেই। তো এবার ওরা খেলছে খেলছে, হঠাৎ করে একটা দ্রাম করে একটা আওয়াজ, একটা বিকট আওয়াজ, ওপর থেকে যেন কিছু নিচে পড়ে গেল, এবং তার সঙ্গে কিন্তু মানে পড়ে তো গেছেই, তার সঙ্গে ভয়ঙ্কর কিন্তু একটা আর্তনাদ। এবার তো ওইখানে ওই মাঠে তো শিশু তীর্থ মাঠ, যে আর কি ছিল, মাঠটা ছিল, ওখানে বাচ্চারা পিটি করছিল, সেই পিটি যারা করছিল বাচ্চারা, তারা ছুটে গেছে, যারা টিচাররা বা শারীরিক শিক্ষার যারা টিচাররা, তারা দৌড়ে গেছে যে কি হয়েছে কি হয়েছে। তখন সবাই গিয়ে দেখছে যে ওখানে উঠতে গিয়েই হয়তো কেউ একজন পড়ে গেছে, এবং পড়ে শুধু গেছে না, তার হাত পা ভেঙে মাথা ফেটে একাকার কাণ্ড, রক্তে ভেসে যাচ্ছে। তাকে তো নিয়ে যাই হোক হসপিটালাইজড করা হয়। এরপর দুজন মানুষ কিন্তু ওই সিভিল অফিস থেকে ওরা কিন্তু ওপরে উঠতে থাকে ওই মইমে। এবারে এই যে দুজন মানুষ, এরা ওপরে উঠে যাওয়ার পর, এ মা এটা কি গো, এখানে কি রাখা আছে বলতে থাকে। মানে এরা হচ্ছে শ্রমিক শ্রেণীর মানুষ বলতে পারি আমরা, মানে এক একটা অফিসে তো বিভিন্ন গ্রুপের মানুষজন কাজ করেন, সেরকমই আর কি, ডেইলি এদের এই ধরনের কাজে বহাল করা হয়। তো যাই হোক, তাদের থেকে একটু উঁচু র্যাঙ্কের যারা, তারা নিচে দাঁড়িয়ে আছে, বলে এই তোরা নামিয়ে নিয়ে আয়, যা আছে নামিয়ে নিয়ে আয়। এবার যখন সেই মূর্তিকে এরা নামিয়ে নিয়ে আসলো, সেটা দেখে লোকে তো অদ্ভুত হয়ে গেছে, একেবারে অবাক হয়ে গেছে, তাদের কাছে অদ্ভুত ঠেকেছে যে এ কি, এত দিন ধরে এরা তো ভেবে এসছে ওটা ডাকাত সর্দারের ওই মা কালী পুজো হয়েছিল, তার ওই ডাকাতে কালীর ওই ডাকাত সর্দারের মূর্তি ওপরে গাছের ওপরে চাপানো ছিল। এটা যে নামিয়ে আনা হয়েছে, এটা একটা বিভৎস মূর্তি, বিভৎস। তার একটা হলদে হলদে শরীরের আবরণ, হ্যাঁ, তার কুলোর মতো কান, দুপাশের সদন্ত, এবং মাথার যে চুলটা মানে ফাইবার জাতীয় কোনো যেন সুতো বা কিছু দিয়ে বেশ ঝাঁকড়া ঝাঁকড়া চুল, শরীরটা রোগা, এরকম একটা মূর্তি। তা প্রলয় এই মূর্তি দেখেছে, প্রলয় বলেছে যে কিছু কিছু মূর্তি আছে দেখবেন যে যারা মূর্তিকার তাদের মুন্সিয়ানাতে সেই মূর্তিটা দেখতে বিভৎস হয়ে ওঠে, হ্যাঁ, সেই রকম একটা বিভৎস মূর্তি যার দিকে তাকালেই ভয় করে, এরকম একটা মূর্তি কিন্তু গাছের ওপর থেকে নিচে নামানো হলো। ওই মূর্তিটি কিন্তু অসম্ভব ভারী ছিল, ওটাকে বেশ দড়ি দড়া বেঁধে কিন্তু গাছের ওপর থেকে নিচে নামানো হলো। তো যাই হোক, এবার যে অফিসার ছিলেন, ওই সিভিল অফিসের যে অফিসার, তাকেও এই প্রলয়রা চেনে, সবাই তো ওদের কাছে আঙ্কেল। ওই আঙ্কেল তো ছুটোছুটি করে এসে, হ্যাঁ কি এটা কি হ্যান ত্যান, যাই হোক নিয়ে চল করে, তো একটা টেম্পু বা ওই ম্যাটাডোর টাইপের একটা গাড়ি ডেকে এনে ওকে তো ওই মূর্তিটাকে বাঁধা সাদা করে ওর উপরে তোলা হলো, তুলে এবার নিয়ে যাওয়া হলো। তো সবাই বলল যে হ্যাঁ বাবা, কি জানি কি কি মূর্তি এটা, হয়তো এবার এটাকে পুড়িয়ে টুড়িয়ে দেবে। তো এবারে তার মানে এই ঘটনা যেদিন ঘটলো, পরের দিনটা হয় সানডে ছিল বা কোনো ছুটি ছাটার দিন ছিল, প্রলয়ের দিনকে স্কুল ছিল না। তা তখনকার দিনে বাড়িতে না দেখবেন কোথাও কোথাও বষ্টমী এরা আসতেন,
এবং মানে বাড়ির লোকের সাথে একটা হৃদ্যতার সম্পর্ক তাদের ছিল। হ্যাঁ, তারা মাধুকরী করতে আসতেন বা কখনো একতারা হাতে বাউলরা আসতেন এরকম। তো ওরকম একজন বাউল শ্রেণীরই মানুষ, খুব বৃদ্ধ একজন ভদ্রলোক ওই প্রলয়দের বাড়ি সেদিন এসে ওর মাকে বলছে যে তোরা তো খুব বেঁচে গেলি রে, টাউনশিপ বেঁচে গেল, কি যে কাণ্ড ঘটতে পারতো। তখন ওর মা আগ্রহী হয়েছে যে কি ব্যাপারটা। তা প্রলয় বলল যে সেদিন প্রথম কিন্তু কিছু নতুন ওয়ার্ড আমি শুনলাম, যে এখানে তো তান্ত্রিক ক্রিয়া করা হয়েছিল। ওই যে গাছের মাথায় কিন্তু পিশাচকে বসিয়ে দেওয়া হয়েছিল। তো প্রলয় যেটা বলেছে যে আমাদের বাড়িতে, যেহেতু ও গল্পও শুনতে ভালোবাসে, বলে বিভিন্ন অলৌকিক ঘটনায় আমি পিশাচের নামটা শুনেছি, কিন্তু তান্ত্রিক ক্রিয়াকলাপ হয়েছিল এইটা কিন্তু এই প্রথম জীবনে কিন্তু শুনলাম। তখন ওর মা বলে, মানে প্রলয়ের মা বলেন যে কেন বাবা, কি হয়েছিল, এটা উনি জানতে চান। তো ওই এই যে ভদ্রলোক, এনাকে খুব সম্ভবত প্রলয় যেটা বলেছে ওর মা কিন্তু গোসাই বাবা এরকম কিছু বলে ডাকতেন। তো হ্যাঁ, গোসাই বাবা কি হয়েছে এরকমভাবে ওই প্রলয়ের মা জিজ্ঞাসা করেন। তো তখন উনি বলেন যে আরে ও তো একটা পিশাচ ছিল, এবং ওই পিশাচের মানে একটা নাম কিন্তু উনি বলেছিলেন, যেটা আজকে এই মুহূর্তে ওর আর মনে নেই, প্রলয়ের আর মনে নেই। তবুও ও বলেছে নিশি পিশাচ বা এরকম কিছু একটা বলেছিলেন, যে ওই মূর্তির মধ্যে পিশাচকে আটকে রাখা হয়েছিল এবং সে খালি রাত্রিবেলা বেরিয়ে সে ওই টাউনশিপের ওপর উপদ্রব করতো। বলতো ও তো উপদ্রব করা শুরু করেছিল রে মা, ও তো উপদ্রব করছিল তোদের এখানে, ও আরও দিন দিন উপদ্রব বাড়াতো। হ্যাঁ, এবং পুরো টাউনশিপের ওপর কিন্তু এটা ও করতো। কি জানি কে বদমাইশি করে ওকে ওই গাছের ওপরে ওখানে বসিয়ে দিয়ে গিয়েছিল। বলছে ও তখন ওই ভদ্রলোক, মানে ওই কি বলবো, ওনাকে ওই গোসাই বলতেন ওর মা, তো ওই গোসাই বাবা আর কি, উনি তখন বলেন যে আমি তো সাহেবদেরকে গিয়ে বললাম, সাহেবদের মানে ওই অফিসারদের, তখনকার দিনে সবাই সাহেব বলতো, তো ওই সাহেবদেরকে গিয়ে বললাম, ওনারা তো মানতেই চাইছিল না, বলছিল ওরা মূর্তি, কিন্তু আমি তো এক দেখাতে গাছের ওপরে দেখেই বুঝতে পেরে গেছি যে ওটা কোনো মূর্তি না, ওটা ওখানে পিশাচ বসিয়ে দিয়ে গেছে, ক্রিয়া করে ওখানে পিশাচকে রেখে দিয়ে গেছে। তো তখন আমি সাহেবদের বলি, তো সাহেবরা তো বিশ্বাস করছিল না, তখন আমি বলি ক্লাবের ছেলেদেরকে বলো, ক্লাবের ছেলেদেরকে ডাকো, ক্লাবের ছেলেদেরকে জিজ্ঞাসা করো, মানে ওই যে রিক্রিয়েশন ক্লাব, বুঝতে পারছেন তো। তো ওই তখন ক্লাবের ছেলেদেরকে ডেকে ওনারা যখন জিজ্ঞাসা করেন, তখন বলে যে হ্যাঁ, আমাদের যখন কালী পুজো হয় তারপরে আমরা প্রতিমা বিসর্জনের সাথে সাথে ওই ডাকাতের সর্দারের ওই মূর্তিও আমরা ওখানে মানে দিয়ে দিই, এবং তারা তো কাঠামোও বার করে নিয়েছে, মানে ওই যে জলে ভিজিয়ে রেখে তারপর কাঠামো তুলে নেওয়া হয়, সেই কাজটাও তো হয়ে গেছে, আমাদের কোনো মূর্তি তো ওখানে উঠতে পারে না। হ্যাঁ, ওই ক্লাবের ছেলেরা যখন বলল, তখন গিয়ে সাহেবদের কিছু মনে হওয়াতে সাহেবরা এখানে এসে এই পিশাচের মূর্তি নামালো, এবং তারপরে তো ওই সাহেবদের তো চক্ষু চড়ক গাছ, যে এইটা কিসের মূর্তি, হ্যাঁ এই ভয়ানক বিভৎস মূর্তি রে মা, সেই যদি তুই দেখতিস, এরকমভাবে প্রলয়ের মাকে বলে। এবং তারপরে উনি বলেন, তারপরে ওই গোয়াইয়ের ধারে যখন ওই মূর্তিকে নিয়ে যাওয়া হলো, মানে গোয়াই নদী, গোয়াইয়ের ধারে যখন মূর্তিকে নিয়ে যাওয়া হলো, ওইখানে ওই বালুর চরে, ওইখানে নাকি মূর্তিকে পোড়ানো হবে। তখন যখন মূর্তিতে আগুন দেওয়া হলো রে মা, মানুষ পোড়ার মতো, চামড়া পচা, মাংস পচা গন্ধে বাতাস পুরো ম ম করছে। তখন তো এই সাহেবদের তো মাথায় হাত, তার তো চক্ষু চড়ক গাছ। তখন আমি বললাম যে আর কোনো ভয় নেই, এই মূর্তি পুড়ে গেল, তারপরে ওই পিশাচ তো ওই নদী দিয়ে হেঁটে চলে যাবে, ওই নদী দিয়ে পিশাচ চলে গেছে, এটাই আমি তখন ওদেরকে বললাম। তো প্রলয় যেটা বলেছে, এই যে গোসাই বাবা, ইনি হয়তো মানে ইনি হচ্ছেন স্থানীয়, ওখানকার স্থানীয় মানুষ, উনি লোকাল কোনো গ্রামে ট্রামে ওখানে থাকেন। বলে যে একতারা নিয়ে এবং ওই গেরুয়া বসনধারী, হ্যাঁ ওই রুদ্রাক্ষের মালা টালা উনি পরতেন।
বলে উনি হয়তো কোনো স্পিরিচুয়াল আরও উন্নত কোনো আর কি লেভেলের মানুষ ছিলেন, উনি হয়তো বুঝতে সত্যিই পেরেছিলেন যেটা স্থানীয় লোকেরা বুঝতে পারেননি। যাই হোক, এইভাবে এই পিশাচ তো চলে যায়, উনি তো এই কথাই বলেন এর মাকে, প্রলয়ের মাকে। এবং এর দিন সাথে বাদে কিন্তু ওই প্রলয়দের সাথে একটি ছেলে পড়াশোনা করত, তার বাবা কিন্তু ওই সিভিল অফিসের বড় অফিসার ছিলেন। তো উনি তখন বলেন যে ওনার মুখ থেকে, মানে ওনার বলা কথা, এই ছেলেটির মুখ থেকে প্রলয় যা শুনেছিল, যে যখন ওই গোয়াইয়ের পাড়ে যখন ওই পিশাচকে দাহ করা হচ্ছে, মানুষ মারা যাওয়ার পর এই যে একটা মাংস পোড়া বা চামড়া পড়া একটা আষ্টে একটা চিমসে গন্ধ বেরোয়, ঠিক সেম গন্ধ কিন্তু সেদিন বেরোচ্ছিল এবং চারপাশের বাতাসটাকে ভীষণভাবে ভারী করে তুলেছিল। এবং তখন ওই ভদ্রলোক ছিলেন, ওই গোসাই বাবা উনি ছিলেন, উনি তখন কিন্তু সব কিছু মিটে যাওয়ার পর উনি কিছু মন্ত্রতন্ত্র এই সমস্ত ওখানে বলেনও, এবং তারপরে একটা সময় উনি বলে ওঠেন যে পিশাচ কিন্তু চলে গেছে। তো হয়তো কি জানি একটা বিরাট সাংঘাতিক একটা বিপদের আশঙ্কা থেকে সেদিন কিন্তু ওই টাউনশিপ বা সেখানকার মানুষজন রক্ষা পেয়েছিল। তা আজকে এই যে প্রলয়, এই ঘটনাটা হঠাৎ করে মনে পড়লো বলে আমরা এত সুন্দর একটা ঘটনা কিন্তু পেলাম ওর কাছ থেকে, বা আপনাদের শোনাতে পারলাম। তো বন্ধুরা, আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট চাই, এবং কমেন্ট করে জানাবেন, তাতে ও খুব খুশি হবে, আমার এই ভাইটা খুব খুশি হবে, এবং ভবিষ্যতেও কোনো ঘটনা পেলে নিশ্চয়ই আমাদের সাথে আবার শেয়ার করবে। আর আরেকটা কথা যেটা বলা, নতুন পুরনো সমস্ত বন্ধুদের কাছে আমি প্রতিদিনের মতো অনুরোধ করব, যদি ভিডিও ভালো লাগে একটু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে একটু ছড়িয়ে দেবেন, তাতে আমাদের চ্যানেলটা আরেকটু এগিয়ে যাবে। আরেকটা কথা যেটা বলার, যে নতুন বন্ধুরা যারা ভিডিও দেখলেন তারা প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাতে আমার বলা যে কোনো ঘটনার নোটিফিকেশান চটজলদি আপনারা পেয়ে যাবেন। একটু এইটুকু করুন, তাতে আপনাদের কাছ অবধি যেমন আমি পৌঁছাতে পারবো, তেমনি আপনাদেরকে আমিও কিন্তু কাছে পাবো। আর কি বলবো, সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে তাহলে একটি নতুন ঘটনার সাথে। নমস্কার।